আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা সায়েন্স ফ্যাকাল্টির তাদের কিছু কিছু টপিকস আছে, যে টপিকসগুলো বারবার পড়া শেষও কিছু দেখা গেছে যে প্রবলেম থেকেই যায়, এরপরও প্রবলেম সলভ হয় না। তো এদের জন্য কিছু করণীয় বিষয় হচ্ছে যে এই টপিকসগুলোকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন করা। ওকে, তো আর কেমিস্ট্রি বা ফিজিক্স অথবা বায়োলজি যে টপিকস বলো না কেন, এর মধ্যে এমন কিছু টপিকস থেকেই যায় যার অনেক পড়া সত্ত্বেও সেই টপিকসগুলোতে কিছু ঘাটতি থেকে যায় অথবা কিছু প্রবলেম থেকে যায়। তো বুঝতেই পারতেছো আজকে আমরা কোন টপিকসটা নিয়ে কথা বলতে যাবো, সেটা হচ্ছে জারণ আর হচ্ছে বিজারণ। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি এরকম বলা হয় কেমিস্ট্রির কোন কোন টপিকস আছে যে টপিকসটা নর্মালি তোমরা কম বুঝো, আশা করি প্রথম রাউন্ডে এই শব্দটা থাকবে, তার নাম হচ্ছে জারণ বিজারণ। ওকে, তো আমরা চেষ্টা করবো আজকে জারণ বিজারণকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা এবং জারণ বিজারণের বেসিক্যালি যে বেসিক জিনিসগুলো আছে যেগুলো জানলে তোমরা নর্মালি যে কোনো বিক্রিয়ার জারণ বিজারণ করতে পারবা, বিশেষ করে যে বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ হয় আর কি। তো ওই বিক্রিয়াগুলোকে কিভাবে জারণ মান বের করে জারণ বিক্রিয়া করতে হয় বা বিজারণ বিক্রিয়া সলভ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি যে এই ক্লাসটাকে তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই ক্লাসটা যদি তুমি না টেনে করো তাহলে কিন্তু সম্পূর্ণ এই জারণ বিজারণটা আই হোপ ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো দেখো জারণ বিজারণের শব্দটা হচ্ছে একটা ইংলিশ শব্দ যদি আমরা করি তাহলে এটা শব্দটা হচ্ছে রেডক্স। ওকে, শব্দটা কিরকম হবে? রেডক্স। দেখো এই যে রেডক্স শব্দটা আসছে, এই শব্দের অর্থ হচ্ছে জারণ বিজারণ। এই রেডক্স শব্দটা মূলত দুইটা শব্দের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন। শব্দ দুইটা আবার বলতেছি, একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন। খেয়াল করে দেখো, রিডাকশন আর হচ্ছে অক্সিডেশন এই দুইটা শব্দের প্রথম যে দুইটা শব্দ রয়েছে, অর্থাৎ এখানকার হচ্ছে রেড রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ, এখান থেকে রেড, আর অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ। ঠিক আছে, এখান থেকে অক্স, তাহলে রেড অক্স। দেখো এইখান থেকে রেড আর এখান থেকে অক্স দুইটা মিলে একসাথে হয়ে গেল রেড অক্স। ওকে, আচ্ছা এখন আমরা জানবো যে জারণ বিক্রিয়া কাকে বলে। আমাদের তিনটা জিনিস জানতে হবে। এক, জারণ বিক্রিয়ার সংজ্ঞা, জারণ বিক্রিয়া কাকে বলে। তোমাকে 2 নম্বর জানতে হবে বিজারণ বিক্রিয়া কাকে বলে, এবং 3 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যা কি জিনিস। তাহলে আমাদের জারণ বিজারণ জানার আগে কি করতে হবে? এই তিনটা কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে হবে। জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি, এবং হচ্ছে যে জারণ সংখ্যা কাকে বলে। আচ্ছা, জারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো অণু অথবা কোনো পরমাণুর ইলেকট্রন দান ঘটে, ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, তাকে জারণ বিক্রিয়া বলে। আশা করি কিছুই বুঝো নাই। এখানে দেখো আমরা কিছু বিক্রিয়া দিই, তাহলে ক্লিয়ার কনসেপ্ট পাবা। ধরো Fe2+, এটা হচ্ছে আয়রন 2+। ওকে, ধরো সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তো সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তুমি দেখো এখানে আয়রন কি হবে? 3+ হবে। মনে রাখবা, সাধারণত আমরা জানি পরমাণুর কেন্দ্রের মধ্যে কি থাকবে? প্রোটন আর হচ্ছে নিউট্রন থাকে। তার মধ্যে নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। পরমাণুর কেন্দ্রের বাইরে যে কক্ষপথগুলো থাকবে, সেই কক্ষপথগুলোতে নিউক্লিয়াসের বহির্ভূত যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে ইলেকট্রন। ওকে, তো ইলেকট্রনগুলো শুধুমাত্র কক্ষপথে থাকবে, আর তোমার হচ্ছে যে প্রোটন যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াসে থাকবে। তাহলে হচ্ছে সমপরিমাণ ইলেকট্রন এবং হচ্ছে সমপরিমাণ প্রোটন যখন থাকবে তখন পরমাণুটা হচ্ছে চার্জ নিরপেক্ষ হবে। ধরো এর মধ্যে যদি একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, কেন ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে চলো এটা নিয়ে একটু রিভিউ করি তোমাদের সাথে। ধরো আমরা যদি সোডিয়ামের কথা বলি, একটা সোডিয়ামের কেন্দ্রে কতটা প্রোটন থাকবে? 11টা ধরো প্লাস থাকে। ঠিক আছে, প্লাসের সংখ্যা ধরো 11টা, আর সোডিয়ামের মাইনাসের সংখ্যা থাকে 11টা। তো সমপরিমাণ প্লাস এবং সমপরিমাণ মাইনাস, অর্থাৎ সমপরিমাণ প্রোটন যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, সমপরিমাণ ইলেকট্রন যেটা আমরা ই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো এখানে সমপরিমাণ ইলেকট্রন এবং সমপরিমাণ প্রোটন যখন থাকে তখন এটাকে আমরা নর্মালি সোডিয়াম 0 লিখি। ওকে, অর্থাৎ N0। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে সোডিয়াম এখানে চার্জ নিরপেক্ষ। ধরো এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিব, তো একটা ইলেকট্রন যদি ছেড়ে দিই তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় -10। ওকে, আর প্রোটনের সংখ্যা দ্বারা হচ্ছে +11। এখন তুমি যদি কাটাকাটি করে দাও তাহলে তুমি দেখবা এখানে একটা প্লাস বেশি থাকে, যার কারণে এই প্লাসটা কি আমরা নর্মালি সোডিয়ামের উপরে প্লাস আকারে লিখি। পক্ষান্তরে যদি আমরা উল্টাভাবে ভাবি, ধরো কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন দেখা গেছে কি হবে? সেখানে একটা মাইনাস চার্জ বাড়বে। কেন বাড়বে? কারণটা হচ্ছে যে এখানে সমপরিমাণ ইলেকট্রন সমপরিমাণ প্রোটন যখন থাকে তখন সেটা চার্জ নিরপেক্ষ থাকে, আর যখন একটা ইলেকট্রন বেড়ে যাবে তখন মাইনাসের সংখ্যা আলটিমেট ভাবে বেড়ে যাবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা মাইনাস বেশি দিবা, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে 2 মাইনাস দিবা। এখানে তুমি দেখো আয়রন 2+, এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। সে যদি ধরো আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার ইলেকট্রনের ঘাটতির সংখ্যা দাঁড়াবে কত? +3। তাহলে +3 দিয়ে বুঝবে এখানে 3টা ইলেকট্রনের শর্ট আছে। তো এভাবে আমরা এটাকে যদি একটু উপস্থাপনা করি তাহলে এরকম করে বলবো,
যে কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু অথবা কোনো অণু যখন কোনো ইলেকট্রনের দান ঘটে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। যদি ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে তাহলে সমপরিমাণ করতে গিয়ে ঋণাত্মক চার্জের সংখ্যা তো আলটিমেট ভাবে কমই হবে। তো ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় তখনই তাকে কি বিক্রিয়া বলা হবে? জারণ বিক্রিয়া বলা হয়ে থাকবে। এবার আমরা 2 নম্বর কনসেপ্ট দেখবো যে বিজারণ বিক্রিয়া কাকে বলে। আচ্ছা, বিজারণ বিক্রিয়া তার উল্টাটা হবে, অর্থাৎ যে বিক্রিয়া কি হবে, কোনো অণু অথবা পরমাণুর ইলেকট্রন গ্রহণ ঘটবে এবং হচ্ছে যে তোমার ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে, ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, তখনই তাকে কি বিক্রিয়া বলা হবে? বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন বিক্রিয়া বলা হয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, অক্সিডেশনের ক্ষেত্রে অক্সিডেশন জারণ রিডাকশন বলা হয়ে থাকবে। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ। আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখি, ধরো কপার প্লাস, ওকে, Cu প্লাস, এটা দিয়ে কি বুঝাইলাম, অথবা 2+ দিতে পারি আমরা, কপার 2+, এটা দিয়ে বুঝাচ্ছি আমরা এখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। এখন সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে কি হয়ে যাবে? কপার প্লাস হয়ে যাবে। এখন এমন কেন হইলো? কারণ যত ইলেকট্রন গ্রহণ করবে কাটাকাটি গিয়ে কিন্তু ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে, অর্থাৎ ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, তখনই তাকে কি বলা হবে? রিঅ্যাকশন অথবা বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে ডেফিনেশনটা খুব ইজিলিতে ক্রিয়েট করতে পারি, জারণ আর হচ্ছে বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটা কি হতে পারে। তোমরা চাইলে মনে রাখার জন্য একটা কথা নোট করে রাখতে পারো, অর্থাৎ কোনো বিক্রিয়া ছাড়ন মানি হচ্ছে জারণ আর গ্রহণ মানি হচ্ছে বিজারণ। শব্দটা আবার উচ্চারণ করতেছি বা লাইনটা আবারও বলতেছি, জারণ মানি হচ্ছে ছাড়ন আর গ্রহণ মানি হচ্ছে বিজারণ। এখানে ছাড়া, ছাড়ি অথবা গ্রহণ করা কোন জিনিসটা হতে পারে? তার নাম ইলেকট্রন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি এরকম সংজ্ঞাটা বলি যে কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু অথবা কোনো অণুর ইলেকট্রন দান ঘটে, ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, তখনই তাকে অক্সিডেশন রিঅ্যাকশন বা জারণ বিক্রিয়া বলে। ওকে, আর যদি কোনো বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ ঘটে, অর্থাৎ আমরা জানি গ্রহণ মানে হচ্ছে বিজারণ, গ্রহণ ঘটবে, ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে, ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন তাকে কি বিক্রিয়া বলা হবে? বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকবে। আমাদের জারণ বিজারণ কনসেপ্টটা আরো ক্লিয়ার করার জন্য তোমাকে আরো একটা জিনিস সম্পর্কে জানতে হবে, তার নাম হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, জারণ সংখ্যা কি জিনিস? চলো সেটা সম্পর্কে আলোচনা করি। জারণ সংখ্যা হচ্ছে যে জারণ সংখ্যা আর হচ্ছে যোজনী সংখ্যা। আমরা অনেক সময় কনফিউজ হতে পারি যে যোজনী এবং জারণ সংখ্যা কি সেম জিনিস? একদমই না, কারণ জারণ সংখ্যা একটা, যোজনী সংখ্যা আরেকটা। তবে এখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যোজনীর মান জারণ মানের হচ্ছে চেঞ্জ হতে পারে, কখনই কিন্তু যোজনীর মানটা চেঞ্জ হবে না, অর্থাৎ একই মৌলের একাধিক যোজনী থাকতে পারে এবং এই যোজনীগুলো ব্যবহৃত হবে এবং যোজনীগুলো হচ্ছে ফিক্সড। কিন্তু জারণ মানের ক্ষেত্রে বিভিন্ন যৌগের ক্ষেত্রে জারণ মান বিভিন্ন রকম হতে পারে। তো জারণ সংখ্যা ডেফিনেশনটা কি হতে পারে? কোনো অণু অথবা যৌগমূলকে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত সংখ্যাটাকে কি বলা হয়ে থাকবে? জারণ সংখ্যা বলা হয়ে থাকবে। যেমন আমরা যদি ধরো সোডিয়াম প্লাস লিখি, তাহলে এখানে সোডিয়ামের হচ্ছে জারণ মান +1। ওকে, আমরা যদি Cl মাইনাস লিখি, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। আমরা ধরো অ্যামোনিয়াম যদি লিখি, অ্যামোনিয়ামের সংকেত কি? NH4+, এখানে অ্যামোনিয়ামের জারণ মান হচ্ছে +1। আমরা যদি কার্বনেট লিখি CO3 2-, এখানে কার্বনেটের জারণ মান কত? -2। আমরা আরো কিছু জারণ মান দেখি, যেমন কি হতে পারে? কপারের যেমন 2+ লিখলাম, এখানে কপার 2+, মানে এখানে কপারের জারণ মান হচ্ছে +2। তুমি লিখতে পারো আরো ম্যাগনেসিয়াম 2+, এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2। তুমি লিখতে পারো অ্যালুমিনিয়াম 3+, এখানে অ্যালুমিনিয়ামের জারণ মান হচ্ছে +3। সাধারণত জারণ মানগুলো তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে, এর মধ্যে একটা ক্লাস আমরা নিব যে জারণ মান বের করার একটা পদ্ধতি, সেটা তুমি দেখতে পারো চাইলে। এখন তুমি দেখো এখানে ধনাত্মক কিংবা ঋণাত্মক যে চার্জ ডিজিট বা সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে কি বলা হয়ে থাকবে? জারণ সংখ্যা বলা হয়ে থাকবে। এখন যদি আমরা একটু মিলাই, দেখো এটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে যৌগমূলক, তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন বানাবো, কোনো পরমাণু অথবা কোনো যৌগমূলকে ধনাত্মক কিংবা ঋণাত্মক চার্জযুক্ত সংখ্যাকে কি বলা হয়ে থাকে? জারণ সংখ্যা বলা হয়ে থাকে। এখন তোমার যদি এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি এবং জারণ সংখ্যা কি, তাহলে তুমি যে কোনো রিঅ্যাকশনের, অর্থাৎ যে বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ হবে, ওই রিঅ্যাকশনগুলোতে তোমরা সহজে কি করতে পারবা? আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা জারণ বিক্রিয়া হলো এবং কোনটার বিজারণ বিক্রিয়া হলো। আরেকটা বিষয় বলে রাখি, সব বিক্রিয়াতে কিন্তু জারণ বিজারণ হয় না। এখন কোন বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ হবে এবং কোন বিক্রিয়াগুলোতে হবে না? সাধারণত যে বিক্রিয়াগুলোতে
ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ ইলেকট্রনে কি করবে, আদান, একজন ইলেকট্রন ছাড়বে, আরেকজন গ্রহণ করবে, একজন গ্রহণ করবে, যদি কেউ ছাড়ে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, জারণ বিজারণ হবে। আর যদি এমন হয় সেই ইলেকট্রন ছাড়লো না, গ্রহণ করলো না, জাস্ট আয়নিত অবস্থায় থেকে গেল, তখন সেই বিক্রিয়াগুলো সাধারণত কি হয়ে থাকে না, জারণ বিজারণ বা রিডাকশন অক্সিডেশন দেখা যায় না, বা রেডক্স বিক্রিয়া সেগুলোকে বলা যায় না। ওই সকল বিক্রিয়ার নামকরণ করা হয়েছে নন রেডক্স। এরকম নন রেডক্স তোমরা চাইলে দুইটা এক্সাম্পল দিতে পারি, নাম্বার 1 প্রশমন বিক্রিয়া এবং নাম্বার 2 অধঃক্ষেপণ বিক্রিয়া। সাধারণত অধঃক্ষেপণ কিংবা প্রশমন এই বিক্রিয়াগুলোতে কখনোই কি হবে না, জারণ বিজারণ হবে না। কারণ কেন হয় না, কারণ এখানে কেউ ইলেকট্রন ছাড়েও না, কেউ ইলেকট্রন গ্রহণও করে না, দ্যাটস ওয়াই। তো আমরা বুঝতে পারবো যখন কোনো বিক্রিয়া ইলেকট্রনের দান ঘটে এবং কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তখনই তাদেরকে রিডাকশন অক্সিডেশন মিলে যে শব্দটা হয় তার নাম কি ছিল, রেডক্স। তখন তাদের হবে জারণ বিজারণ। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো যে এই জারণ বিজারণ কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে। আমরা খুব সহজে একটা বিক্রিয়া দিতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইড। ওকে, এই বিক্রিয়া জারণ বিজারণ কিভাবে হলো সেটা আমরা প্রুফ দিব, এবং এই পর্বের যে দ্বিতীয় পার্ট আছে, দ্বিতীয় পার্টে আমরা অনেকগুলো বিক্রিয়া দেখাবো এবং সেখানে কিভাবে জারণ বিজারণ হয়েছে সেটাও তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে, এবং তোমার পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি আমরা ওগুলোই বেশি অ্যানালাইসিস করবো। ওকে, এখন আমরা একটা বিক্রিয়া দেখি, যে বিক্রিয়া আমরা দেখবো যে কিভাবে আইডেন্টিফাই করতে হয় কোনো একটা রিয়েকশনের যে কার জারণ বিক্রিয়া হলো এবং কার বিজারণ বিক্রিয়া হলো। ওকে, দেখো প্রথমত আমরা ধরো সোডিয়াম ক্লোরাইড, আমাদের বিক্রিয়াটি করতে হবে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণু মিলে কি হয়ে যাবে, NaCl। দ্বিতীয় যে কাজটি করতে হবে তোমাকে এখন সমতা করতে হবে। ওকে, সমতার ক্ষেত্রে তুমি দেখো ডান পাশ থেকে স্টার্ট করলে খুব ভালো হয়। এখানে সোডিয়াম একটা আছে, এখানে সোডিয়াম একটা আছে, বাট এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন দুইটা। চলো আমরা হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 2 কাটাকাটি যাবে, ক্লোরিন একটা থেকে যাবে। ওকে, এরপর যে কাজটি করতে হবে তোমাকে জারণ মান বসাইতে হবে, অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে যে বিক্রিয়াটি করা, বিক্রিয়া শেষে সমতা করা, এবং তৃতীয় কাজ হচ্ছে যে জারণ মানগুলো বসানো। মনে রাখবা তোমাদের জারণ মান যে ক্লাসটা আমরা নিব সেই ক্লাসের মধ্যে কোন বিক্রিয়ায় কোন পরমাণুর জারণ মান কি হবে সেটা তুমি সহজে বুঝতে পারবে। এখানে তুমি দেখো সোডিয়ামের জারণ মান হবে 0। এটা মনে রাখতে পারো, যদি কোনো পরমাণু একা থাকে, অর্থাৎ তার সাথে যদি অন্য কোনো পরমাণু না থাকে, সাধারণত তাদের জারণ মান 0 হয়ে থাকে, অর্থাৎ তারা মুক্ত পরমাণু। তাই যেমন এখানে ক্লোরিন একা আছে, ক্লোরিনের জারণ মান কি হবে, 0 হবে। ঠিক আছে, এবার তুমি দেখো NaCl, ধাতব পরমাণু যারা আছে, অর্থাৎ যারা হচ্ছে ধাতুর কাতারে আছে, অর্থাৎ প্রথম সারির মৌল বা প্রথম গ্রুপের মৌল, তারা সাধারণত তাদের জারণ মান +1 হয়ে থাকে, এবং ধাতব হ্যালাইড যারা আছে তাদের জারণ মান -2 হয়ে থাকে। ঠিক আছে, সরি -1 হয়ে থাকে। হ্যালাইড মৌলের জারণ মান হচ্ছে -1 এবং ধাতব হ্যালাইডের জারণ মান হচ্ছে +1 হবে। তুমি দেখো এখান থেকে সোডিয়াম থেকে কি হলো, সোডিয়াম প্লাস হয়ে গেল, এবং ক্লোরিন 0 থেকে ক্লোরিন মাইনাস হয়ে গেল। আমরা একটু অ্যানালাইসিস করে দেখি কোন বিক্রিয়াতে জারণ বিক্রিয়া হলো এবং কোন বিক্রিয়াটিতে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলো। খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার কারণে সে কি হয়ে গেল, +1 হয়ে গেল। আমরা একটু আগে একটা লাইন মনে রাখতে বলেছিলাম, যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রনের দান ঘটে, ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, তখনই তাকে জারণ বিক্রিয়া বলে। আর এই বিক্রিয়া আমরা আরো সহজে মনে রাখতে পারবো, ছাড়ন মানে হচ্ছে জারণ, ইলেকট্রন। ওকে, তাহলে এখন সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন তার জারণ বিক্রিয়া সম্পন্ন হলো, এবং কোনো পরমাণু যখন তার সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন তার বিক্রিয়াটি হয় বিজারণ বিক্রিয়া। দেখো এখানে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে Cl- হয়ে গেল, সো এখানে ক্লোরিনের বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন হলো। আচ্ছা, আমরা এটাকে অর্ধ বিক্রিয়া কেন বলবো? তো এখানে কি সম্পূর্ণ হবে, বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন হবে, আর এখানে হচ্ছে তোমার জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে এটাকে আমরা কেন অর্ধ বিক্রিয়া বলবো, কারণ একটা বিক্রিয়ার সম্পূর্ণটুকু কি করে না, মানে জারণ সম্পূর্ণ করে না, বা একটা বিক্রিয়া সম্পূর্ণ বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করে না। যেহেতু হাফ জারণ ঘটতেছে এবং হাফ বিজারণ ঘটতেছে, সো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো, এই ক্ষেত্রে তুমি ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। যেহেতু একই বিক্রিয়ার অর্ধেক কাজ সম্পন্ন করবে জারণ এবং অর্ধেক কাজ সম্পন্ন করবে বিজারণ। ওকে, তাহলে এই পর্বে আমরা শুধু এতটুকু বুঝালাম, যেখানে তোমার জারণ বিজারণ সম্পর্কে শুধু বেসিক কনসেপ্টগুলো আমি সবগুলো একসাথে একটু করে দিয়েছি, একটু ভালো করে খেয়াল করো। আর আগামী পর্বে তোমাদের যে জিনিসটা থাকবে, বা এই পার্টের দ্বিতীয় পর্বে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমাদের অনেকগুলো বিক্রিয়া জারণ বিজারণ কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কেন এদেরকে বিভিন্ন জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। তুমি এখনই এই ক্লাসটা কমপ্লিট করে সেকেন্ড ক্লাসের জন্য রেডি হয়ে যাও। ওকে, আচ্ছা, রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ, দুইটা শব্দ, রিডাকশন আর অক্সিডেশন। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ, অক্সিডেশন হচ্ছে জারণ। তো এই দুটো শব্দ থেকে একসাথে যে শব্দটা আসে তার নাম হচ্ছে রেডক্স। ওকে, তো জারণ বিজারণ বোঝার জন্য তিনটা জিনিস সম্পর্কে জানতে হবে, 1 জারণ বিক্রিয়া, 2 বিজারণ, 3 জারণ সংখ্যা। জারণ বিক্রিয়া কি,
কোনো পরমাণু অথবা কোনো অণুর সর্বশেষ কক্ষপথ থেকে যদি এক বা একাধিক ইলেকট্রনের দান ঘটে, ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, তখনই তাকে জারণ বিক্রিয়া বলে। ওকে, আর বিজারণ বিক্রিয়া হচ্ছে কোনো পরমাণুর শেষ কক্ষপথে কি ঘটবে, ইলেকট্রনের গ্রহণ ঘটবে, ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে, ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন তাকে বিজারণ বিক্রিয়া সম্পন্ন বলা হবে। ঠিক আছে, আর জারণ সংখ্যা কি, কোনো অণু অথবা যৌগমূলকে ধনাত্মক কিংবা ঋণাত্মক চার্জ যুক্ত সংখ্যাকেই জারণ সংখ্যা বলা হয়ে থাকে। মোটামুটি এই বেসিক কনসেপ্টগুলো যদি তোমার থাকে তাহলে তুমি জারণ বিজারণ বিক্রিয়াটা বুঝতে পারবা। শুধুমাত্র নবম শ্রেণী কিংবা দশম শ্রেণী নয়, যে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য আই হোপ জারণ বিজারণটা তোমার অবশ্যই জানা লাগবে। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই জারণ বিজারণ থেকে কোয়েশ্চেন এসে থাকে। সো এই টপিকসগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। সো আই হোপ সবাই এই টপিকসগুলো ভালো করে আত্মস্থ করবে, এবং হচ্ছে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যা নিয়ে আরেকটা সমাধান ক্লাস নেব। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।